দিনটা হলো ১১ই ডিসেম্বর ২০২৫। হুম। আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে পাওয়া সেই দিনের কয়েকটি খবর আছে। তাহলে চলুন একদম সাধারণ মানুষের জায়গা থেকেই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। আমাদের প্রথম খবরটা সরাসরি ক্রেতাদের নিয়ে। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার মেলা, সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫। ও, আইটি মেলা? হ্যাঁ, ৬ দিনের বিশাল আয়োজন। মানে মানুষজন এখনও মার্কেটে গিয়ে জিনিসপত্র দেখে শুনে দরদাম করে কিনতে ভালোবাসে। আর ঠিক এখানেই টুইস্টটা। কিরকম? একই দিনে অর্থাৎ ১১ই ডিসেম্বর রাত ৮টা থেকে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ আয়োজন করেছে বছরের শেষ আর সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ১২/১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল। ও আচ্ছা, একই দিনে? একদম একই দিনে। ব্যাপারটা একবার ভাবুন, একদিকে হাজার হাজার মানুষ ঢাকার জ্যাম ঠেলে ভিড়ের মধ্যে মেলায় যাচ্ছে একটা ল্যাপটপ বা ধরুন একটা গ্রাফিক্স কার্ড কিনবে বলে। হুম। অন্যদিকে ঠিক একই সময়ে লক্ষ লক্ষ মানুষ হয়তো ঘরে বসে নিজের ফোনে স্ক্রল করছে কখন সেল শুরু হবে আর এক ক্লিকে নিজের পছন্দের জিনিসটা কিনবে। এই বিষয়টা আমার কাছে খুব আকর্ষণীয় লাগছে। একই দিনে একই শহরের মানুষ দুইভাবে কেনাকাটা করছে। ঠিক। এটা কি শুধুই অভ্যাস বা পছন্দের ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। যেমন আমরা কি বলতে পারি যে মানুষ এখনও অনলাইন কেনাকাটাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, বিশেষ করে দামি জিনিসের ক্ষেত্রে? এটা শুধু অভ্যাস না, এর পিছনে মনস্তান্ত্রিক এবং সাংস্কৃতিক কারণও আছে। বিশ্বাস। বিশ্বাস। একটা ৫০,০০০ টাকার ল্যাপটপ কেনার আগে সেটা ছুঁয়ে দেখা, চালিয়ে দেখা, বিক্রেতার সাথে সরাসরি কথা বলা, এই আস্থাটা অনেক বড় ব্যাপার। হুম। বাংলাদেশের বাজারে এই দেখে শুনে কেনার সংস্কৃতিটা খুব শক্তিশালী। আচ্ছা। দ্বিতীয়ত, উৎসবের আমেজ। এই মেলাগুলো শুধু কেনাকাটার জায়গা না, এটা একটা ঘোরার জায়গা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উপলক্ষ, একটা সামাজিক অভিজ্ঞতা। তার মানে অনলাইন শপিং হয়তো আমাদের সুবিধা দিচ্ছে, কিন্তু ফিজিক্যাল মেলা আমাদের একটা অভিজ্ঞতা দিচ্ছে। ঠিক তাই। আর তৃতীয় কারণটা হলো দর কষাকষি। ও, এটা তো একদম ঠিক। আমাদের দেশের কেনাকাটার একটা বড় অংশ হলো বার্গেনিং। মেলায় গিয়ে বিক্রেতার সাথে কথা বলে ২ টাকা কমানোর যে আনন্দ, সেটা তো আর অনলাইনের অ্যাড টু কার্ট বাটনে পাওয়া যায় না। তা ঠিক। তাই এই দুটো জগৎ, ফিজিক্যাল আর ডিজিটাল, একসাথে চলছে। কেউ হয়তো মেলা থেকে দামি ল্যাপটপটা কিনছে, কিন্তু বাসায় ফেরার পথে দারাজ থেকে একটা সস্তা হেডফোন অর্ডার করছে। তাহলে কি বলা যায় যে এই দুটো মাধ্যম একে অপরের প্রতিযোগী নয়, বরং একে অপরের পরিপূরক? একদম। বাজারটা এতটাই বড় আর বৈচিত্র্যময় হয়ে উঠেছে যে দুই ধরনের অভিজ্ঞতারই জায়গা আছে। ঠিক তাই। ভোক্তা বাজারের একটা পরিণত হওয়ার লক্ষণ। এখানে কোনো একটা মাধ্যম আরেকটাকে পুরোপুরি শেষ করে দিচ্ছে না, বরং ক্রেতারা নিজেদের প্রয়োজন, পণ্যের ধরন আর মানসিকতার উপর ভিত্তি করে যখন যেটা সুবিধা সেটাই ব্যবহার করছে। একেই আমরা একটা নিখুঁত হাইব্রিড কনজিউমার কালচার বলতে পারি। দারুণ বিশ্লেষণ। এই যে হাজার হাজার মানুষ মেলায় যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষ অনলাইনে কিনছে, এই সব কিছুর পিছনে একটা জিনিস কিন্তু কমন: লেনদেন। লেনদেন, টাকা দেওয়া নেওয়া। আর এখানেই আমাদের দ্বিতীয় খবরটা দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ এই পুরো সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্যই একটা বড় ঘটনা ঘটছে পর্দার আড়ালে। খবরটা হলো বাংলা লিংক, দেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর, বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছে। এটা একটা বড় খবর। হ্যাঁ, তারা পিএসপি বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করার জন্য একটি অনাপত্তি পত্র পেয়েছে। এখন পিএসপি বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এই শব্দগুলো শুনতে একটু ভারী মনে হতে পারে। সহজ কথায় এর মানে কি? সহজ কথায় বাংলাদেশ ব্যাংক বাংলা লিংককে বলছে, আচ্ছা, আপনারা এতদিন শুধু কথা বলা আর ইন্টারনেট সেবা দিয়েছেন, এখন থেকে আপনারা টাকা লেনদেনের ব্যবসাতেও নামতে পারেন। আচ্ছা। এর মানে হলো বাংলা লিংক এখন নিজেদের অ্যাপ বা প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা পাঠানো, দোকানে পেমেন্ট করা বা বিল দেওয়ার মতো সার্ভিস চালু করতে পারবে, অনেকটা দেশের অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর মতোই। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। দেশে তো অলরেডি বেশ কিছু বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, মার্কেটটা বেশ জমজমাট। তাহলে নতুন করে একটি টেলিকম কোম্পানির এই বাজারে ঢোকাটা কি আসলেই কোনো বড় পরিবর্তন আনবে, নাকি এটা শুধু বাজারের ভিড় বাড়াবে? এটাই $1 মিলিয়ন প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়ে আছে বাংলা লিংকের সবচেয়ে বড় শক্তির মধ্যে: তাদের গ্রাহক সংখ্যা। একদম, তাদের গ্রাহক সংখ্যা।
ভাবুন, তাদের হাতে আগে থেকেই কোটি কোটি গ্রাহকের একটা নেটওয়ার্ক আছে। তাদের নতুন করে গ্রাহক খুঁজতে হবে না। ঠিক। যারা বাংলালিংকের সিম ব্যবহার করে তারাই তাদের সম্ভাব্য গ্রাহক। এটা একটা বিশাল সুবিধা। তারা হয়তো এমন সব অফার দেবে যা অন্যদের পক্ষে দেওয়া কঠিন। যেমন কি ধরনের অফার হতে পারে? যেমন ধরুন, তারা হয়তো বলতে পারে, আমাদের পেমেন্ট অ্যাপ দিয়ে পেমেন্ট করলে 500 মেগাবাইট ইন্টারনেট ফ্রি। ও আচ্ছা। অথবা আমাদের অ্যাপ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা লেনদেন করলে মাস শেষে ডেটা প্যাকে বিশেষ ছাড়। এটাকে বলে বান্ডলিং। বান্ডলিং। অর্থাৎ তাদের মূল ব্যবসা মানে টেলিকম আর নতুন ব্যবসা মানে পেমেন্ট একসাথে জুড়ে দিয়ে গ্রাহকদের এমন সুবিধা দেওয়া যা কোনো একক পেমেন্ট কোম্পানি দিতে পারবে না। এটাই হতে পারে তাদের তুরুপের তাস। তার মানে প্রতিযোগিতাটা আরও তীব্র হতে যাচ্ছে, আর দিন শেষে গ্রাহকদেরই লাভ হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? হ্যাঁ, সম্ভাবনা তো তেমনই। কিন্তু এর একটা ঝুঁকির দিকও তো আছে। অবশ্যই। একটা টেলিকম কোম্পানি হাটে দেশের কোটি কোটি মানুষের শুধু যোগাযোগের তথ্যই নয়, এখন তাদের আর্থিক লেনদেনের তথ্যও চলে যাবে। এটা প্রাইভেসি নিয়ে নতুন কোনো চিন্তা তৈরি করে কি? অবশ্যই করে। এটা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম বড় চ্যালেঞ্জ। একটা কোম্পানির কাছে যখন একজন গ্রাহকের কমিউনিকেশন ডেটা, লোকেশন ডেটা এবং ফিনান্সিয়াল ডেটা এই তিনটেই থাকে, তখন সেই তথ্যের ক্ষমতা অনেক হয়ে যায়। সেই তথ্য কিভাবে ব্যবহার করা হবে, কতটা সুরক্ষিত থাকবে, এটা একটা বড় প্রশ্ন। এখানে বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাইট। তাদের নিশ্চিত করতে হবে যেন গ্রাহকের তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা কোনোভাবেই লঙ্ঘিত না হয়। এটা আসলে সুবিধা এবং ঝুঁকির একটা ভারসাম্য। ঠিক। আমরা আরও বেশি ডিজিটাল সুবিধার জন্য নিজেদের কতটা তথ্য শেয়ার করতে রাজি আছি, সেই সিদ্ধান্তটা আমাদের সমাজকেই নিতে হবে। তার মানে একদিকে দারাজের সেলে কেনাকাটার উৎসব, আর অন্যদিকে সেই উৎসবকে সম্ভব করার জন্য ডিজিটাল অর্থনীতির পরিকাঠামো আরও মজবুত হচ্ছে। দুটোই একই দিনে ঘটছে। দারুণ সংযোগ। আমরা দেশের ভেতরের দুটো বড় পরিবর্তনের কথা বললাম। একটা হলো ক্রেতাদের আচরণ, আরেকটা হলো ডিজিটাল অর্থনীতির পরিকাঠামো। কিন্তু প্রযুক্তি তো আর দেশের সীমানায় আটকে থাকে না, তাই না? না, একদমই না। এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটও আছে। আর এখানেই আমাদের তৃতীয় এবং সবচেয়ে অদ্ভুত খবরটা আসছে। হ্যাঁ, আর্কাইভে খবরে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়েও আলোচনা রয়েছে। ঠিক। তিনি 6G প্রযুক্তি নিয়ে কথা বলেছেন, যা নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। আমার কাছে এই খবরটা প্রথমে একটু অপ্রাসঙ্গিক মনে হচ্ছিল। কোথায় বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট আর কোথায় আমেরিকার একজন প্রভাবশালী রাজনীতিবিদের 6G নিয়ে মন্তব্য। হ্যাঁ, এই দুটোকে আমরা একসাথে কেন আলোচনা করছি? মানে এদের মধ্যে কি আদৌ কোনো সংযোগ আছে? সংযোগটা সরাসরি না হলেও খুব গভীর। ব্যাপারটা আসলে একটা দারুণ গল্পের মতো। আচ্ছা। একদিকে বাংলাদেশ তার সাধারণ মানুষের জন্য আজকের সমস্যাগুলো সমাধান করছে। কিভাবে সহজে টাকা পাঠাবে, দোকানে পেমেন্ট করবে, জীবনকে আরও সহজ করবে। এটা হলো ধরুন প্রয়োজনীয় প্রযুক্তি বা টেকনোলজি অফ নেসেসিটি। প্রয়োজনীয় প্রযুক্তি। আর অন্যদিকে বিশ্বের পরাশক্তিরা এমন একটা প্রযুক্তি মানে 6G নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, যা হয়তো 10 বছর পরেও সাধারণ মানুষের জীবনে সরাসরি কোনো প্রভাব ফেলবে না। এটা হলো ক্ষমতার প্রযুক্তি বা টেকনোলজি অফ পাওয়ার। ওয়াও, এইভাবে তো ভাবিনি। তার মানে আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য প্রযুক্তি তৈরি করছি, তখন বড় দেশগুলো প্রযুক্তিকে ব্যবহার করছে তাদের ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য। ঠিক ধরেছেন। যখন ট্রাম্পের মতো কোনো নেতা বলেন আমরা 6G চাই, তখন তিনি আসলে একটা প্রযুক্তিগত ঘোষণা দিচ্ছেন না। তাহলে তিনি একটা রাজনৈতিক বার্তা দিচ্ছেন। বার্তাটা হলো ভবিষ্যতের প্রযুক্তির নেতৃত্বে আমরাই থাকব, অন্য কেউ নয়। এটা একটা রেস, একটা প্রতিযোগিতা। ক্ষমতার প্রতিযোগিতা। হ্যাঁ, কোন দেশ 5G, 6G বা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ন্ত্রণ করবে তার উপর নির্ভর করবে আগামী দিনের বিশ্বের ক্ষমতার ভারসাম্য। তাই বাংলাদেশের মতো দেশ যখন তার নাগরিকদের জন্য পেমেন্ট সিস্টেম বানাচ্ছে, তখন সেটা হচ্ছে মাটির কাছাকাছি থাকা একটা বাস্তব সমাধান। আর 6G নিয়ে এই ধরনের কথাবার্তা হলো অনেক উঁচুতে থাকা ক্ষমতার লড়াই। তার মানে এই একটি দিনে আমরা প্রযুক্তির দুটো ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। একটা রূপ যা মানুষের জীবনকে সরাসরি স্পর্শ করছে, আর আরেকটা রূপ যা বিশ্বমঞ্চে দেশগুলোর মধ্যেকার সম্পর্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। একদম। এই বৈপরীত্যটা আমাদের মনে করিয়ে দেয়
যে প্রযুক্তি কখনোই শুধু কোডিং বা হার্ডওয়্যারের বিষয় নয়, ঠিক। এর সাথে অর্থনীতি, সমাজনীতি এবং বিশ্ব রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের ডিজিটাল যাত্রাটা এই বৈশ্বিক প্রেক্ষাপটের বাইরে নয়। আজ আমরা যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বানাচ্ছি, কাল হয়তো সেটার ডেটা সুরক্ষার নিয়মকানুন কোনো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রভাবিত হবে। আমরা এই গ্লোবাল ইকোসিস্টেমের একটা অংশ। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? আমরা যদি 11ই ডিসেম্বর 2025-এর এই স্ন্যাপশটটাকে একসাথে দেখি, তাহলে একটা পরিষ্কার ছবি পাই। হ্যাঁ, আমরা দেখলাম একটি সাধারণ দিনে বাংলাদেশের প্রযুক্তি জগতে একই সাথে অনেক কিছু ঘটছে। একদিকে ক্রেতাদের জন্য উৎসব চলছে, মেলা এবং অনলাইন সেলের মাধ্যমে, যা তাদের মিশ্র রুচি আর আস্থার প্রতিফলন। ঠিক। অন্যদিকে সেই উৎসবের এবং ডিজিটাল অর্থনীতির জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হচ্ছে বাংলালিংকের পেমেন্ট সেবার অনুমোদনের মাধ্যমে, যা প্রতিযোগিতা আর উদ্ভাবনের নতুন দরজা খুলে দিচ্ছে। একদম। আর একই সাথে এই সব কিছুর ওপর বৈশ্বিক প্রযুক্তির রাজনীতির ঢেউও এসে লাগছে, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা একটি গ্লোবাল ভিলেজের অংশ। সারসংক্ষেপে বললে এটি একটি অত্যন্ত গতিশীল এবং বহুমাত্রিক পরিস্থিতিকে তুলে ধরে। এখানে 3টি স্তর একসাথেই কাজ করছে। 3টি স্তর। হ্যাঁ, প্রথমত স্থানীয় গ্রাহকদের চাহিদা, যা একই সাথে ঐতিহ্য এবং আধুনিকতাকে ধারণ করছে। দ্বিতীয়ত দেশের ডিজিটাল অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী এবং সহযোগিতামূলক গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তি। আর তৃতীয়ত? এবং তৃতীয়ত আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রভাব, যা দেশের প্রযুক্তি খাতে নীতি নির্ধারণ এবং ভবিষ্যৎ গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। সবকিছুই এখানে একসাথে সক্রিয়। দারুণভাবে গুছিয়ে বললেন। আজকের এই আলোচনা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। বলুন। এই যে খবরগুলো আমরা দেখলাম, একটা টেলিকম কোম্পানির পেমেন্ট ব্যবসায় নামা বা বছরের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার আয়োজন, এগুলো তো আমাদের বর্ধমানকে দেখাচ্ছে। কিন্তু ভাবার বিষয় হলো, আজকের এই উদ্যোগগুলোর উপর ভিত্তি করে আজ থেকে ঠিক 5 বছর পর, অর্থাৎ 2030 সালে বাংলাদেশের একজন সাধারণ মানুষের টাকা, লেনদেন এবং কেনাকাটার সাথে সম্পর্কটা ঠিক কেমন হবে? ইন্টারেস্টিং প্রশ্ন। আজকের এই ছোট ছোট পরিবর্তনগুলো ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে কী ধরনের নতুন অভ্যাস বা সম্ভবত নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা আমরা এখন হয়তো কল্পনাও করতে পারছি না।